আজকের যে 14ই আগস্টের ভিডিওটা করছি, আমি বারবার বলছি না, গত বছরের সঙ্গে আহ বারবার আমার মনে হচ্ছে যে কি হয়েছিল। 14ই আগস্ট রাতে একটু বেশি রাত অব্দি কাজকর্ম করা হচ্ছিল। উনি একটু বেশি রাত অব্দি জেগে থাকতেন, আমার হাজবেন্ড জেগে কাজ করতেন অনেক সময়। তো সেদিন একটু বেশি রাত অব্দি হয়ে গেছিল। যেটা হলো সেটা হচ্ছে যে টিভিটা কেন জানি না খুলে উনি দেখতে গেলেন আপডেটটা, আর তারপরেই সেই ভাঙচুর। হাসি পাচ্ছে না, মানে আমার জীবনটা সিনেমার মতন পাল্টে গেছে দেখে। এই একই জীবন আমি যাপন করছি, তাই হয়তো নিজের সঙ্গেই নিজে ওই আহ একটা হয় না, নিজের সঙ্গে নিজের লড়াই, সেই লড়াইয়ের করতে করতে মনে পড়ে গেল যে গত বছরের সঙ্গে আজকের জীবনটা কত তফাৎ। তো যাই হোক, 14ই আগস্ট রাতে যে ভাঙচুর দেখেছিলাম আমরা, যার আজও সুরাহা হয়নি। আর এবছর, নিশ্চয়ই গত বছরও হয়েছিল, পাড়ায় পাড়ায় কিন্তু গতকাল থেকে উৎসব স্টার্ট হয়ে গেছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। তার সঙ্গে ওই ইংলিশ প্রিমিয়ার লিগ বা বিশ্বকাপের ঢঙে পাড়ায় পাড়ায় সেই নামগুলো, ক্লাবগুলোর নাম নিয়ে ফুটবল ম্যাচ হচ্ছে, কোনোটা ছোটদের কোনোটা বড়দের। তার মাঝখানে আবার সেই সম্বর্ধনা, বিভিন্ন বোর্ডের যারা 9, 10, 11, 12 যারা কৃতী ছাত্রছাত্রী, তাদের সম্বর্ধনা হচ্ছে। এবং সম্বর্ধনা দিচ্ছেন লোকাল এমএলএ এবং মন্ত্রী, যিনি একই ধারে বারবার মাইকিং হচ্ছে, 4বারের এমএলএ এবং মাননীয় মন্ত্রী। এবার 100 ফুট লম্বা একটা জাতীয় পতাকাও হয়তো সেই উত্তোলন হবে। তো এই যে এখানে সারা বছর থাকি, তাতে প্রচন্ড মাইকিং, সেই ল্যাটিন আমেরিকান গান, ইন্ডি পপ গান, হ্যাঁ, সে ধামাকা। তাতে আপনার ব্যক্তি জীবনে যাই ঘটুক, আপনি অসুস্থ থাকুন, আপনি সিনিয়র সিটিজেন হন, কারোর কিচ্ছু এসে হবে না, বিশাল জোরে ধামাকা মাইকিং চলবে। তো সেসব নিয়ে আমরা বেশ আছি, কিন্তু কেমন আছি? গত বছরের থেকে কি ভালো আছি? গত বছরে উনি 23শে অক্টোবর আমার হাজবেন্ড অজ্ঞান হয়েছিলেন। তারপরে 37 দিন লড়াই করে পৃথিবী মায়া কাটালেন। কিন্তু ঠিক 23শে অক্টোবরের আগের সপ্তাহে তিনি একটি ইন্টারভিউ দিয়ে গেছিলেন। সেই ইন্টারভিউতে উনি মানে আরজিকর ইনসিডেন্টের পর 2.5 মাসটা পৃথিবীটা দেখেছিলেন, তারপরে পাস্ট টেন্স হয়ে গেছেন, অতীতকাল হয়ে গেছেন। তো আমি তো তার সঙ্গে থাকা একটা মানুষ, 40 বছর ধরে ছিলাম। আমি তো পাস্ট টেন্স এখনো হতে চেষ্টা করেও পারিনি, আমি তো বর্তমানেই বেঁচে আছি। তো তিনি ওই 23শে অক্টোবরের আগের সপ্তাহটায় বেনারসে যাওয়ার আগে ভাবতে পারেননি যে তিনি পাস্ট টেন্স হয়ে যাবেন। তিনি খুব আশা রেখে নিজের ওপরে যে নির্যাতন চলছিল সেটার কোনো ছাপ না রেখে নিজের সঙ্গে লড়াই করছিলেন, আর দ্রোহকালকে বিশ্লেষণ করেছিলেন। রবীন্দ্রনাথের কবিতা মনে করে একটা দ্রোহকাল, একটা ফেজের দ্রোহকাল। সেখানে আহ পাঞ্জাবি শিখ অস্মিতার একটা কাহিনী আছে। তারপরে ঊনবিংশ শতাব্দী, যেটা ওনার ভীষণ প্রিয় একটা সাবজেক্ট ছিল, তিনি ইতিহাস ভালোবাসতেন, তার একটা দ্রোহকাল। তারপরে 70-এর দশকের একটা দ্রোহকালের উল্লেখ করেছেন। তারপরে যে দ্রোহকালটা দেখতে দেখতে তিনি অতীত হয়ে গেলেন, যেটা 2.5 মাস যে দ্রোহকাল তিনি দেখে গেছিলেন, যেটা টিম টিম করে এখনো আজ রাতেও আরেকবার জ্বলে উঠবে আশা করি, কিন্তু আগের বারের মতন না।
আগের বারে আপামর জনসাধারণ এখন যারা হতাশ হয়ে ঘরে বসে হয়তো স্বাধীনতা দিবসের উৎসবটাকে অন্যভাবে পালন করবেন, ভুলে যাবেন গত বছর কি হয়েছিল, কিংবা একটা ওই শনি রবি তার সঙ্গে বৃহস্পতি শুক্র মিলিয়ে একটা 4 দিনের দীপুদা হবে, কিংবা কিছু না হলে বাড়িতে মাংসর দোকানে লাইন দিয়ে মাংস কিনে এনে খাবেন, উৎসব পালন করবেন। কালকে আমাদের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে আবার কি ভাষণ দেন, আর রেড রোড থেকে আমাদের মুখ্যমন্ত্রী আরেকবার গর্বের পতাকা তুলবেন। এ সমস্ত তো আমরা দেখব, কিন্তু তার মাঝে মাঝে কি বলে গেছিলেন এবার একটু শুনুন। প্রথম দ্রোহকালটা শোনার পর কিছুক্ষণ আপনাদের বিরতি দেওয়া হবে ভাবার জন্য, একটু দেখুন। এসেছে সে একদিন, লক্ষ্য পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারও ঋণ, জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। দ্যাট ইজ দ্রোহকাল। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, জীবনও কিচ্ছু না, মৃত্যুও কিচ্ছু না, চিত্ত ভাবনাহীন, ভয়ডরহীন। লক্ষ্য পরাণে শঙ্কা না জাগে, না রাখে কাহারও ঋণ, এসেছে সে একদিন, দ্যাট ইজ দ্রোহকাল। বন্দিবীরের মধ্যে রবীন্দ্রনাথ বলে গেছিলেন, যখন পাঞ্জাবি যারা গুরু গোবিন্দ সিংয়ের যারা অনুরক্ত, যারা ডিসাইপল, তারা অকাতরে শিখ গুরুজির জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন। মানুষ কিন্তু আত্মত্যাগ করে, দ্রোহকালে মনটা বড় হয়ে যায়, দ্রোহকালে মানুষ উচ্চ নিচ ছোট বড় ভেদাভেদ করে। মানুষ জানে যে আমাকে বিলিয়ে দিতে হবে ফর দ্য গ্রেটার কজ, ফর দ্য গ্রেটার গুড অফ দ্য সোসাইটি। দ্যাট ইজ দ্রোহকাল। দ্রোহকাল একটা সমাজে খুব কম আসে। এবারে দ্বিতীয় দ্রোহকাল, যেখানে 19 শতাব্দীর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সারেন্ডার নট ব্যানার্জি, তার কথা আছে, সেটা একবার শুনুন। এই দ্রোহকাল একবার এসেছিল 1967 থেকে 69-এর মধ্যে, নকশালবাড়ি আন্দোলনের সময়। অনেক ভালো ভালো ছেলে মারা গেছেন, অনেক ব্রিলিয়ান্ট ছেলে হারিয়ে গেছেন আমাদের সমাজ জীবন থেকে। সেটা খারাপ কি ভুল সেই বিতর্কের মধ্যে না গিয়ে বলছি, দ্যাট ওয়াজ দ্রোহকাল। এটা একটা দ্রোহকাল, দ্যাট ইজ ইউনিক ফেনোমেনন। পড়ছিলাম, পড়তে পড়তে আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছিল। দুটো ঘটনা আপনাকে বলি, দ্রোহকালটা কেমন দেখুন। তখন আপনি ভাবতে পারেন আমি যে সময় কথা বলছি সেটা 1905 বঙ্গভঙ্গের সময়। এই যে রাজভবনটা দেখছেন, এই রাজভবনটায় বসতেন লর্ড কার্জন। লর্ড কার্জন দেখলেন যে বাঙালি এত ইউনিটি, বাঙালির ইউনিটিকে যদি ভাঙা না যায় আমাদের এখান থেকে উৎখাত করে দেবে, তখন অন্য কোনো জাতির প্রয়োজন হবে না। যেটা মহামতি গোখেল বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। দ্যাট ওয়াজ ট্রু ইন দোজ ডেজ, নট টুডে। আজকে না, আজকে বাঙালি যা চিন্তা করে সারা ভারতবর্ষ মোটেই সেটা চিন্তা করে না। আজকে আমরা এতটাই পিছিয়ে গেছি। তো সেই সময়ের কাহিনী আপনাকে আমি বলছি, যে রবীন্দ্রসঙ্গীত বলা হতো না, তখন বলা হতো রবিবাবুর গান। আজকে যাকে রবীন্দ্রসঙ্গীত বলি তাকে বলা হতো রবিবাবুর গান। আলিপুর বোমা, যেখানে অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে, বারিন ঘোষ থেকে আরম্ভ করে 36 জন স্বদেশী বিপ্লবীকে ধরা হলো, ধরে তাদের বিচক্রাফটের আদালতে বিচার হচ্ছে আলিপুরে। হঠাৎ এক যুবক, তাকে বলা হলো তোমাকে এই সাজা দিলাম, তুমি রাজি আছো? কি সাজা? তোমার ফাঁসির আদেশ দেওয়া হলো। হাসছে যুবক, যুবক হাসছে। যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে স্মাইলিং ফেসে বলছে যে বিচারক সাহেব, আমার ছোট্ট একটা প্রেয়ার আছে আপনার কাছে। বলে বলো তোমার কি প্রেয়ার? ইংলিশেই বলছে, বলো তোমার কি প্রেয়ার। বলছে আমাকে একটা গান। বলে তুমি কার গান গাইবে? জানে যে একটা ওই রকম একটা ওই মাপের, যার কিছুক্ষণ আগে 2 মিনিট আগে যার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে,
সে ন্যাচারালি এমন কোনো লোকের গান গাইবে হি ইজ অলসো টেররিস্ট। তুমি কার গান গাইবে? বলে আমি টেগোরের গান গাইবো। টেগোর তো বলা হতো না, তখন রবিবাবুর গান গাইবো। বলে টেগোর, তুমি টেগোরের গান গাইবে? কি গান গাইবে? 5,000 লোক আলিপুর কোর্টের বাইরে এবং ভেতরে দাঁড়িয়ে আছে, পিনরাও একটা পিন পড়ে। সেই আসামি, সাজাপ্রাপ্ত আসামি গান গাইলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। যখন গাইলেন তখন বিচারক তো অত ভালো বাংলা বুঝতে পারছে না, তার চোখ ছলছল করছে। বিচারকের নাম হচ্ছে বিচক্রফট। বিচক্রফট সাহেব যখন রায় দিচ্ছেন তখন ওই ছেলেটি প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তার নাম হচ্ছে উল্লাসকর দত্ত। উল্লাসকর দত্ত ওই গানটা গেয়েছিলেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। ওই যুগে রবি ঠাকুরের বক্তব্য শোনার জন্য টিকিট কেটে বক্তব্য শুনতে হতো। এখনকার ছেলেমেয়েরা জানে না, রবিবাবুর ভাষণ শুনতে গেলে টিকিট কেটে অডিটোরিয়ামে ঢুকতে হতো। এখনকার এই যে আমাদের হ্যারিসন রোডে যেটা কলেজ স্ট্রিটে, যেখানে আগে ছিল গ্রেস সিনেমা হল, ওইটা ছিল একটা খুব নামকরা অডিটোরিয়াম। ওইখানে রবি ঠাকুর যত অনুষ্ঠান হতো, যত গান থেকে আরম্ভ করে যা কিছু হতো, টিকিট কেটে হতো। সেই যুগে লর্ড কার্জন বললেন যে আমি বাংলাকে ভাগ করব। বাইফার্কেশন অফ বেঙ্গল ইজ এ সেটল ফ্যাক্ট। সুরেন ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিন পাল এবং স্যার গুরুদাস ব্যানার্জিরা বললেন যে না, হবে না, বাংলাকে আমরা ভাগ হতে দেব না। সাল 50,000 লোক উত্তর কলকাতার রাজপথে হাঁটছেন খালি পায়। রবীন্দ্রনাথও খালি পায়। ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা কখনো নগ্ন পদে থাকেন না, তাদের মুখে গান, সেই রবিবাবুর গান, বাংলার মাটি বাংলার জল, সব তো রবীন্দ্রময়। সেই 1905 সাল থেকে আজকের দিন অবধি সব। কোথায় যাব আমরা? ঠাকুরের বিলয় সব কিছু। সেই 50,000 লোক তারা হাঁটছেন, গঙ্গায় চান করলেন সবাই, রাখি পরিয়ে দেওয়া হলো। তারপর যে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টে লর্ড কার্জনকে বঙ্গভঙ্গ আন্দোলন ফিরে নিতে হয়েছিল। যেটাকে বলা হয়েছিল সেটল ফ্যাক্ট, সেটাকে আনসেটল করে দেওয়া হয়েছিল। এই আনসেটল করার জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যিনি পরবর্তীকালে গোটা জাতি বিনম্র চিত্তে তাকে রাষ্ট্রগুরু আখ্যায় অভিধায় ভূষিত করেছিল, সুরেন ব্যানার্জির নাম হয়েছিল সারেন্ডার নট ব্যানার্জি। সুরেন্দ্রনাথ না, সবাই আদর করে বলতো সারেন্ডার নট ব্যানার্জি। দ্যাট ওয়াজ বাঙালি। আর এরপরে উনি যে দ্রোহকালটায় উনি বাস করে গেলেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে যতটা পেরেছিলেন, 2.5 মাস মতো সময় পেয়েছিলেন, সমস্তটা উজাড় করে উনি কিন্তু আপনাদের জানিয়ে গেছিলেন। সেই দ্রোহকালটার উপর ওনার খুব বিশ্বাস ছিল। উনি ভাবতে পারেননি যে এইটা উনি পাস্ট টেন্স হয়ে যাবেন, অর্থাৎ অতীত হয়ে যাবেন। উনি হয়তো ভাবতেও পারেননি যে আর 1 সপ্তাহের মধ্যে তিনি অতীতকাল হয়ে যাবেন। সেই সেই দ্রোহকাল যেটা টিম টিম করে এখনো জ্বলছে, সেটা নিয়ে উনি কি বললেন একটু শুনি। বাঙালি শীত ঘুমেছিল, 13-14 বছর শীত ঘুমেছিল। শীত ঘুমটা একটু কুম্ভকর্ণের মতো হয়ে গেছিল, হঠাৎ জেগে গেছে। ওই টার্মিনাল ডিক্লাইন থেকে হঠাৎ বাঙালি কিন্তু জেগে উঠেছে। এই যৌবন জল তরঙ্গ রুধিবে কে? কার ক্ষমতা আছে? 14ই মিডনাইট থেকে আপনি যে রাস্তা দখল দেখলেন, এই রাস্তা দখল কোনো দিন এ বাংলা আগে দেখেছে? মিডনাইটের রাস্তা দখল, ভূত দখল, পেতনি দখল, সব কিছু দেখুন, কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তা দখল দেখেছেন? কারা দখল করলো? আমার ওই বোনেরা, আমার ওই মায়েরা, আমার ওই মাসিরা, তারা রাস্তা দখল করলো। শাসকের কোনো ভাষা নেই, শাসক জানেই না
শাসকের ইন্টেলিজেন্সই নেই। এরা কারা, কোথা থেকে এলো, কোথা থেকে কেস দিয়ে দিতে পারবো, কিন্তু এদের কি দেবো তো জানা নেই। জল কামান দেখাতে পারবো না, টিয়ার গ্যাস মারতে পারবো না, মামলা দিতে পারবো না, অন্য কোনো কিছু ধারা যোগ করতে পারবো না। এই বুঝতেই শাসকের কেটে গেল 2 মাস। শাসক বুঝতেই পারলো না এরা কারা। তখন কিন্তু রাস্তা দখল হয়ে গেছে, কাতারে কাতারে লোক বেরিয়ে আসছে। মেকি ভেক বুদ্ধিজীবীদের ঘৃণা করে তারা রাস্তা দখল করলো, এবং সেই ব্যাপারে কিন্তু শাসক কিং কর্তব্য বিমূঢ়, কি করবে শাসক বুঝে উঠতে পারছে না। সেই জায়গাতে হঠাৎ শুরু হলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। কে কবে কোথায় শুনেছে যে মেডিকেল চিকিৎসা জগতে বেঙ্গলে একটা মাফিয়া রাজ চলছে? পাস করতে গেলে টাকা লাগে, অনার্স পেতে গেলে টাকা লাগে, হোস্টেলে থাকতে গেলে টাকা লাগে, ফেস্ট করতে গেলে টাকা লাগে। কেউ কখনো শোনেনি। থ্রেট কালচার আমরা শুনিনি আগে, সব আমরা শুনতে পেলাম, সব আসছে, সব জানা গেল। সেই আবহে এমডি পাঠরত একজন ছাত্রী ধর্ষিতা হয়ে খুন হলেন আরজি করের সেমিনার হলে। তারপরেরটা বাকিটা কিন্তু ইতিহাস। সেই ইতিহাস আজও কিন্তু সেই বাতি নেভেনি, সেই বাতি কিন্তু প্রজ্বলিত আছে। এবং বাঙালি, আমি কিন্তু আপনাকে বলছি, বাঙালি টার্মিনাল ডিক্লাইন যে শব্দটা আছে, মৃত অবস্থা, তার থেকে হঠাৎ মৃত সঞ্জীবনী সুধার স্পর্শে সে কিন্তু জেগে উঠেছে। তাকে আপনি আর পেছনে ফিরে নিতে পারবেন না, পেছনে সে তাকাবেও না। সে কিন্তু সম্মুখ মানে এগিয়েই যাবে, সমান তালে এগিয়ে যাবে। কি দ্রোহকাল, কি বিদ্রোহকাল, এসব সে কিচ্ছু দেখবে না, প্রতিবাদ করবে। বাঙালিকে আবার বলতে হবে, ইয়েস, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো অ্যান্ড ডে আফটার টুমরো। নিন্দা করতে ইচ্ছা হয় নিন্দা করুন, আমাকে প্রশংসা করতে হবে না, কিন্তু আপনারা ভয় কাটান। আপনারা আপনাদের খুব নিরাপদ জোনে যারা আছেন মনে করছেন বেশি দিন নিরাপদ থাকতে পারবেন না এই ধরনের শাসনে। তাই যদি সাহস থাকে আপনারা ওপেন কমেন্ট বক্সে এসে নিজেদের মনের অভিব্যক্তি প্রকাশ করুন। ধন্যবাদ।